এই রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান ঘটনা এবং প্রতিদিনকার মতন আমি সেই বিশেষ কিছু ঘটনার মধ্যে থেকে একটা স্পেসিফিক বিষয়ে আজকে কথা বলতে চাইব। তো প্রথমেই দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। নমস্কার জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো প্রথমে যে বিষয়টায় চোখ রাখতে হবে সেটা হচ্ছে আগামী 31শে মের মধ্যে রাজ্যে যে এসএলএসটি পরীক্ষা নতুন করে এসএসসি যে পরীক্ষাটা নেবে 9, 10, 11, 12-এর জন্য মূলত, কারণ আমরা জানি 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং শিক্ষাকর্মী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারিয়েছেন তারা তাদের চাকরি আর কোনোভাবেই সাময়িক সময়ের জন্য ফিরে পাচ্ছেন না। তারা ফরএভার তাদের চাকরি হারিয়েছেন এবং তারা এই পরীক্ষায় বসতে পারবেন কি না সেটা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার নয়। এটা আমি বলছি না, আমি দেখলাম ইলেকট্রনিক যে মিডিয়াগুলির কোনো একটিতে আমাদের এক্স জাস্টিস, যে কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তার মুখ থেকে শুনলাম তিনি রায়ের কপি পড়েছেন, সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টের কপি পড়ে উনি জানাচ্ছেন যে উনিও বুঝতে পারেননি সঠিকভাবে যে কারা এই পরীক্ষায় বসতে পারবে বা পারবে না। মূলত এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা বসতে পারবে কি না জানা নেই আপাতত শিক্ষকদের নিয়েই, সেজন্য আমি কথা বলতে চাইব। তো কথাটা হচ্ছে যে বিজ্ঞপ্তি তো জানাতেই হবে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তাতে পরীক্ষায় কারা বসবে এটা একটা বড় প্রশ্ন। তো 22 লাখ যারা রাস্তায় এতদিন বসেছিলেন, যারা বিভিন্ন কারণ দেখিয়ে বা না দেখিয়ে তাদের ওএমআরশিট তো ছেড়ে দিন, তাদের যে রেজাল্ট সেটা পর্যন্ত তারা অনেকে জানতে পারেনি। আমি বিভিন্ন মিডিয়া থ্রু, সোশ্যাল মিডিয়াতেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন নাম করা বড় চ্যানেলগুলি জানাচ্ছেন যে তারা তাদের সেখানে বিভিন্ন মানুষ কমেন্ট করেছেন যে তারা তাদের রেজাল্ট পর্যন্ত জানতে পারেননি। তো যাই হোক, কারা বসতে পারবেন পরীক্ষায় সেটা একটু জানিয়ে দেওয়া প্রয়োজন। সেটা আগে এই মূল কথাটা আগে বলে নিই এবং আরও কিছু বিষয় আমার নিজের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আলোচনার অবকাশ রয়েছে বলে আমার মনে হয়। তো আমি সেই প্রশ্নগুলো তুলব এবং ডেফিনেটলি আলোচনা করব। তার আগে বলে নিই কারা এই পরীক্ষায় বসতে পারবেন বলে মনে করা হচ্ছে। এখনও কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার নয়, বিজ্ঞপ্তি বেরোলে তবেই পরিষ্কার করে বোঝা যাবে, এটা কিন্তু ঘটনা। তো যারা বসতে পারবেন বলে মনে করা হচ্ছে তারা হচ্ছেন 22 লাখ যারা বসেছিলেন এবং সুযোগ পাননি এবং তাদের জানানোও হয়নি, জানানোর প্রয়োজন বোধ করা হয়নি, কারণ 17 রকমের দুর্নীতি হয়েছে বলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত। এবং এই দুর্নীতি প্রসঙ্গে আমার কিছু প্রশ্ন, কিছু কথা রয়েছে যেগুলো সবসময় মনের মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে, যেটা আমার মনে হয় আলোচনা করাটা আসু প্রয়োজন। তার আগে বলে নিই কারা বসতে পারবেন এই পরীক্ষায়। তারও আগে বলে নেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। তো কথা হচ্ছে যে কারা এই পরীক্ষায় বসতে পারবেন। এই 22 লাখ যারা বসেছিলেন কিন্তু রেজাল্ট জানতে পারেননি, তারা বঞ্চিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ভেরি মাচ শিওর যে তারা যথেষ্ট নম্বর পাওয়ার অধিকারী ছিলেন এবং তারা অনেকটা পর্যন্ত এগিয়েও ফাইনাল ইন্টারভিউতে ডাক পাননি এবং কোনো রিজন না দেখিয়েই তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। জাস্ট বলে দেওয়া যায় তারা শিওর ছিলেন তারা চাকরি পেতে পারতেন। হয়তো তাদের চাকরিগুলি এই যে 8,000 বা 6,000 টেন্টেড একদম দাগি বলে যারা চিহ্নিত, সেই চিহ্নিতদের লিস্ট এখনও যথাযোগ্য জায়গায় পৌঁছয়নি বলে জানা যাচ্ছে। তো সেই জায়গাগুলো, সেই 6,000 হোক আর 8,000 হোক, আরও যে রাস্তায় বসে থাকা কিছু টিচার যারা হতে পারতেন তারা কিন্তু সেই জায়গাগুলি পেতে পারতেন। তো তারা আজ এত বছর ধরে বঞ্চিত হয়েছেন এবং তারা আজকে আবার একটা সুযোগ পেতে চলেছেন, তাদের আবার পরীক্ষায় বসতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যে 26,000 যারা যোগ্য এবং অযোগ্য মিশে আছে বলে মনে করা হচ্ছে, যাদের নির্দিষ্ট করে বলা যায়নি তারা কে যোগ্য আর কে অযোগ্য, প্রত্যেককে পরীক্ষায় বসতে হবে। বাই দ্যাট টাইম যারা এই এখন 26,000 যোগ্য অযোগ্য মেশা, তারা কিন্তু স্কুলে যেতে পারবেন আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এবং সেটাই তাদের লাস্ট দিন হবে। তার মধ্যে তারা পরীক্ষা তো হয়ে যাবেই, পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে। অতএব পরীক্ষা দিয়ে তাদের মধ্যে ধরে নেওয়া যাচ্ছে অনেকে কোয়ালিফাই করবেন, ডেফিনেটলি অনেকে কোয়ালিফাই কিন্তু করবেন না, সেটাও কিন্তু শিওর। কেন বলছি, এই যে যারা 22 লাখ পরীক্ষার্থী ছিলেন তারা তো বসবেনই পরীক্ষায়, প্লাস 26,000-এর মধ্যে সকলে বসবেন না বলছেন, তারা তো পাবেনই না চাকরি, সেটা তো শিওর। কেননা আর কোনো আশা নেই, আপনারা যার সঙ্গে যত ইচ্ছা বৈঠক করতেই পারেন, স্ত্রী যে কেউ হতে পারেন, কিছু যায় আসে না। তিনি মন্ত্রিসভার কোনো মন্ত্রী হন আর কোনো বড় হনু হন, তা দিয়ে কিছু যায় আসে না। যেটা সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট ওটা সকলকে মানতে হবে এবং তারা মানতে বাধ্য। ইনফ্যাক্ট রাজ্য সরকার থেকে, এসএসসি থেকে, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে মাথা পেতে মেনে নিয়েছেন, তারা মেনে নিতে বাধ্য। যাই হোক, কথাটা হচ্ছে যে 22 লাখ যারা ছিলেন তারা তো বসছেনই, প্লাস এই 26,000 ধরে নিচ্ছি সবাই বসলেন পরীক্ষায় ফাইনালি। এবং
শোনা যাচ্ছে নতুন করে, কারণ অনেক শূন্য পদ এর মধ্যেই কিন্তু তৈরি হয়েছে। গত প্রায় 10 বছর, কোনো 9 বছর ধরুন, কোনো পরীক্ষা হয়নি, এসএসসির কোনো পরীক্ষা ওই সেই 2016 পরে আর নেওয়া হয়নি। ঠিক আছে, এত দুর্নীতি, এত কেস কাবারি হয়েছে, অনেক শূন্যপদ এর মধ্যে কিন্তু তৈরি হয়েছে, কারণ অনেকে রিটায়ার করেছেন। এই শূন্যপদগুলির জন্য নতুন করে কিছু পদ তো তৈরি হতেই পারে, এবং তার জন্য একই সঙ্গে পরীক্ষা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে, আন্দাজ করা হচ্ছে। তাহলে দাঁড়ালো 22 লাখ পরীক্ষার্থী যারা আবার সুযোগ পেতে চলেছেন, প্লাস এই 26,000, প্লাস যারা নতুন করে বসবেন তারাও অনেক। তাহলে প্রচুর পরীক্ষার্থী কিন্তু 30 লাখের ওপরে ধরে নিচ্ছি পরীক্ষায় কিন্তু বসছেন। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে এক্সিস্টিং 26,000 ছিলেন, যারা এখনও নিজেদেরকে মনে করছেন তাদের চাকরিটা বোধহয় আছে, কিন্তু এটা বাস্তব সত্য, খুব প্যাথেটিক হলেও তাদের চাকরিটা কিন্তু আর নেই, এবং তাদেরকে এই ময়দানে নেমে আবার লড়ে পরীক্ষা দিয়ে তাদের বয়স বেড়ে যাক আর অভিজ্ঞতা বেড়ে যাক আর যাই হোক, তাদের এই নতুন করে সকলের সঙ্গে পরীক্ষায় নম্বর পেয়ে ছিনিয়ে নিতে হবে নিজেদের যোগ্যতা প্রমাণ করে। এটা বাস্তব সত্য, এবং এটাই একমাত্র বাস্তব সত্য। শুনতে যতই তাদের খারাপ লাগুক বা তাদের বিশ্বাস করতে ইচ্ছা না হোক, এটা হচ্ছে সত্যি। এবং যারা একেবারে দাগি টেন্টেড, যারা ওই ফাঁকা খাতা জমা দিয়ে, ফাঁকা ওএমআর শিট বা ওই সাদা খাতা আর কি, বা একটা ডট লিখে, দুটো ডট লিখে, বা র্যাঙ্ক জাম্প করা হয়েছে, প্রমাণ পাওয়া গিয়েছে, তারা তো দাগি টেন্টেড, তারা কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না। যদিও শোনা যাচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রীরা নাকি তাদের এখনও আশ্বস্ত করে চলেছেন। আমি জানি না এই কথাটা কতদূর সত্যি হতে পারে, এটা ফালতু প্রচার, তবে শুনলাম, মজা লাগলো তাই বলে দিচ্ছি যে তারাও নাকি যোগ্য, তারাও নাকি পাশ করবে, তারাও নাকি আবার চাকরি পাবে, যেটা খুব আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। কারণ তারা কিন্তু এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদেরকে বসতে দেওয়া হবে না। এই পরীক্ষা কেন, কোনো পরীক্ষাতেই তাদেরকে আর বসতে দেওয়া হবে না, কারণ তারা অপরাধ করেছেন। যদিও এই অপরাধের কি শাস্তি হবে, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ বা এই ধরনের কিছু এখনও শুরু হয়নি। তার মানে এই নয় যে ভবিষ্যতে হবে না, সেটা বলা যাচ্ছে না, হয়তো হবে। আমরা জানি আমাদের দেশের খুবই সম্মুখ গতিতে আইন ব্যবস্থা চলে, তবে তার মানে এই নয় যে বিচার পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যাবে। এবং অনেক কেস হচ্ছে, এদেরকেও নিশ্চয়ই ভবিষ্যতে ইন্ট্রোগেট করা হবে এবং জানবার চেষ্টা করা হবে এরা কাকে টাকা দিয়েছিলেন, কি হয়েছিল, কিভাবে এরা চাকরিটা পেয়েছিলেন, অথবা এদের মধ্যেই কেউ হয়তো মামলা করতেও পারেন, কারণ আছে। কারণ এদেরকে বলা হয়েছে 12% সুদ সমেত যত মাইনে এরা এতদিন ধরে পেয়েছেন পুরোটা ফেরত দিতে হবে, এবং সেটাও একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, যেটা যথেষ্টই মানে খুবই কী বলবো, চিন্তার উদ্রেক করে তাদেরও। কারণ টাকাটা তারা কোথা থেকে দেবেন জানি না। এবার তারা কোথায় ঘুষ দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, সেখানে গিয়ে গলায় পা দিয়ে তারা আদায় করতে পারবেন কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের তো জানার এই কিউরিওসিটিটা থেকেই যাচ্ছে যে কিভাবে কি হয়েছিল। মানে পুরো সিনেমাটা আমরা দেখতে চাই, এরকম অর্ধেক সিনেমা দেখে ঠিক মন ভরে না কি না, তাই পুরো সিনেমাটা জানার আগ্রহ প্রত্যেকেরই রয়েছে। এবং একই সঙ্গে বলবো যে এই যে যারা ঘুষটা নিয়েছে, সেটা এসএসসি নিক বা মধ্যশিক্ষা পর্ষদ নিক বা কোনো নেতামন্ত্রী নিক, কেউ তো ঘুষটা নিয়েছে। বাজার থেকে শোনা যাচ্ছে শয়ে কোটি বা হাজার কোটি টাকা তোলা হয়েছিল, এবং আমরা দেখেছি তার সম্যক প্রমাণ 50 কোটি টাকার কাছাকাছি, এবং প্রচুর গহনা, অদ্ভুত মোটা সোনার গহনা উদ্ধার হয়েছিল এই যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে, বা এরকম সিন্দুক থেকে, এরকম কোথা থেকে, এরকম বহু জায়গা থেকে ইডি বহু টাকা উদ্ধার করেছিল। তো এই যে ক্যাশ টাকা, এই যে গহনা, এগুলো এলো কোথা থেকে? ডেফিনেটলি এগুলো বাজার থেকে তোলা হয়েছিল, এবং তিনি এখনও রয়েছেন, জেলেই রয়েছেন সেই ভদ্রলোকটি, যদি ভদ্রলোক বলা যায়। তো তিনি এখনও মুখ খোলেননি নিশ্চয়ই, না হলে তিনি থাকতেন না, মুখটা খুলে দিলেই পারতেন অন্তত এখন এই পরিস্থিতিতে, সেটা আলাদা প্রশ্ন। কথাটা হচ্ছে এই যে বাজার থেকে এত টাকা তোলা হয়েছে, এর পিছনে কে ছিল বা কারা ছিল, বা সম্মিলিতভাবে যেটা শোনা যাচ্ছে 17 রকমের দুর্নীতি যারা করেছে, তাদের কেন তারা সামনে আসবে না, তাদের কেন ইমিডিয়েট তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে না? এবং খুব আশ্চর্যজনক এবং হাস্যকরভাবে এবং খুব চিন্তার উদ্রেককারী বিষয় হিসেবে এখন যে ফাইনাল কোর্টের যে রায় আসার পর, সুপ্রিম কোর্টের রায় আসার পর আবার আমরা কি দেখছি, যে বিজ্ঞপ্তি জারি কারা করবে? সেই এসএসসি, যারা কিনা পরিষ্কার করে এটা বলতে পারেনি কে যোগ্য আর কে অযোগ্য, যারা কিনা আজও সেই টেন্টেডদের লিস্ট প্রকাশ করার সাহস দেখাতে পারেনি। হয়তো তাদেরই দেখানোর কথা, বা মধ্যশিক্ষা পর্ষদের, এটা আমি বলতে পারবো না, এদের মধ্যেই কারুর দেখানোর কথা, বা রাজ্য সরকার হতেই পারে। কথাটা হচ্ছে যে এই যে যারা এত কাণ্ড করেছে, যাদের দুর্নীতির জন্য আজকে কিছু যোগ্য মানুষ তো আছেন, কিছু যোগ্য মানুষ নিশ্চয়ই মিশে আছেন, সেটা কয়েকশো হোক আর কয়েক হাজার হোক,
এই যে 26,000-এর মধ্যে যাদের চাকরি চলে গেল, সকলে তো টাকা দিয়ে চাকরি নিশ্চয়ই পাননি, কারণ প্রচুর গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আমরা দেখেছি, এবং তারা যথেষ্ট ভালো টিচারও ছিলেন, যেমন নাম করেছিলেন, তাদের রেজাল্টও সেরকম ভালো ছিল। তাহলে দাঁড়ালো যে এই যে দুর্নীতি আসলে যারা করেছে তাদেরকেই আবার কিন্তু দায়িত্বটা দেওয়া হচ্ছে আবার করে পরীক্ষা নেওয়ার, এবং এবার হয়তো আরও বেশি সংখ্যায় ফর্ম ফিল আপ হবে। প্রচুর টাকার ব্যাপার, শুধু সেটা নয়, ফর্ম ফিল আপের টাকা নয়, আবার শোনা যাচ্ছে নানান মহল থেকে, সত্যি মিথ্যা জানি না, আমরা দেখছি যারা বড় বড় নেতা বলছেন, এই যে বিরোধী দলের যে নেতা তিনি বলছেন যে প্রশ্নপত্র বিক্রি ইত্যাদি নানান কথা, যেগুলো যারা পরীক্ষা দেবে তাদের কাছে যথেষ্ট কি বলবো টেনশন দেওয়ার যথেষ্ট কারণ, তারা টেনশন মানে পেয়ে যাবে, তাদের টেনশন হয়ে যাবে, এটা কিন্তু ঘটনা। তো কথাটা হচ্ছে সেগুলো সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, বলা সম্ভব না, কিন্তু যারা দুর্নীতিটা করেছে তাদের তো বোঝাই যাচ্ছে যে কারা করেছে, তাদের হাতেই আবার দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং কোনো রক্ষা কবচের ব্যবস্থা কি করা হয়েছে সেটার কিন্তু কোনো পরিষ্কার দিক নির্দেশ নেই। তারা বিজ্ঞপ্তি জারি করবে, অতএব তারাই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করবে, পরীক্ষাটা আবার তারা নেবে, কিন্তু কোথায় এই যে মানে রক্ষা কবচ যে আবারও এরকম দুর্নীতি হবে না, আবার এতগুলি ছেলে মেয়ে তারা টাকা খরচ করবে পকেটের, তারা ফর্ম ফিল আপ করবে, পরীক্ষায় বসবে, সবাই চাকরি ডেফিনেটলি পাবে না, একটা পোর্শন চাকরি পাবে, কিন্তু আবার যে দুর্নীতি হলো না, দুর্নীতি করে আবার চাকরি দেওয়া হলো না, তার প্রমাণ কি করে থাকবে? কারণ সেই যারা দুর্নীতি করেছে, যারা বোঝা যাচ্ছে যে পক্ষ থেকে হয়তো টাকা তোলা হয়েছে, সন্দেহের লিস্টে তো রয়েইছে, কারণ নইলে করেছে কারা, এরাই তো কেউ করেছে, তো এরাই যখন করেছে তাদেরকেই আবার দায়িত্ব দেওয়া হলো, মানে যে চোর একবার জানা আছে যে চোর, সেই চোরকেই আবার বলা হলো তুমি ঘরটা পাহারা দাও, সেই চোরকেই বলা হচ্ছে তো ঘরে কিন্তু সোনা দানা টাকা পয়সা রইলো, তুমি কিন্তু পাহারা দাও, এবং বিশ্বাস করা হচ্ছে, সবচেয়ে বড় কথাটা এখানে যে সেই চোরকেই বিশ্বাস করে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা আমার খুবই আশ্চর্য লাগছে। অন্তত এটা হাইকোর্ট বা কোনো একটা পক্ষের যে নজরদারিতে করাটা উচিত, সেটার এখনও পর্যন্ত কোনো নির্দেশ আছে বলে শুনিনি। এইবার একটা বড় প্রশ্ন যেটা আমার মনে এসেছে, যে যোগ্য অযোগ্যের লিস্টের কথা শোনা গেছিল, আগামী 21শে এপ্রিল বা সোমবার এটা প্রকাশ করবে রাজ্য সরকার বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বলে গ্যারান্টি দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, যে হ্যাঁ আমরা একদম যোগ্যদের লিস্ট প্রকাশ করে দেবো। বেশ, যোগ্যদের লিস্টটা ধরে নিলাম বড়, সেটা যদি প্রকাশ নাও হয়, অন্তত এই যে টেন্টেড যারা দাগি, যারা সাদা খাতা জমা দিয়ে বা বিভিন্ন প্রকারে মানে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরিটা পেয়েছিলেন বলে কোর্টের কাছে প্রমাণিত, হাইকোর্টে যেটা তখনকার জাস্টিস এক্স বিচারপতি যে অভিজিৎ গাঙ্গুলি সেগ্রিগেশনটা করে দিয়েছিলেন, এবং আমরা জানি সিবিআই এর কাছেও সেই লিস্ট আছে। কথাটা হচ্ছে তাহলে সেই লিস্টটা কি প্রকাশ হবে? সোমবারে কি অন্তত সেই অযোগ্যদের লিস্ট প্রকাশ হবে? কারণটা আছে, কারণ হচ্ছে যেতে বলা হয়েছে প্রত্যেককে ডিসেম্বর মাস অবধি, কিন্তু এই অযোগ্যদের তো যেতে বলা হয়নি, কিন্তু তারাও যে স্কুলে যাচ্ছেন না, আমাদের বাচ্চারা যে তাদের কাছেও ভুল শিক্ষা নিচ্ছে না, বা এই যাদের যাওয়ার কথাই নয়, যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে 12% সুদ সমেত, তারাও কি স্কুলে যাচ্ছেন? তারাও কি চাকরিটা কন্টিনিউ করবেন ডিসেম্বর মাস পর্যন্ত? সেটা কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না, যতক্ষণ না এই অযোগ্যদের লিস্টটা অন্তত সকলের সামনে আসছে। তা সেই সাহস দেখিয়ে পারবে কি এসএসসি হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক বা সরকার হোক সেই লিস্টটা টাঙিয়ে দিতে? শোনা যাচ্ছে এই লিস্ট টাঙালেই নাকি ধুন্ধুমার বেঁধে যাবে, কারণ তখন সব সামনে চলে আসবে, এবং তখন টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা এদের কাছে ক্লিয়ার হবে যে আমরা তো স্কুলে যেতে পারবো না, তাহলে আমাদের তো টাকা ফেরত দিতে হবে হাইকোর্টের কাছে। সেই মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়বেন তাদের উপর যেসব চোরদের কাছে তারা টাকা দিয়েছিলেন বিশ্বাস করে যে তারা চাকরি করবেন, এবং তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি তো ভালো কথা, সারা পৃথিবীর লোক সবটা জানতে পারবে, এবং বিশাল একটা নেগেটিভ ডেফিনেটলি পরিবর্তন আসতে চলেছে, এবং সেই যে ঝড় সেটা কি আমরা এখনও জানি না, কিছু একটা তো হবে যদি লিস্ট প্রকাশ হয়। এবার লিস্ট প্রকাশ তো করতে বলা হয়েছে, কারণ এটা বলা হয়েছে যে টেন্টেডদের স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। তো যদি লিস্ট প্রকাশ হয় তাহলেও ধুন্ধুমার বাঁধবে, আর যদি লিস্ট প্রকাশ না হয় তাহলে কিন্তু ফার্দার মামলা আবার হবে। একদম রেডি হয়ে আছে লোকজন, আমরা জানি যিনি মামলা লড়েছিলেন সেই বিকাশবাবু, এরকম আরও অনেকজন আছেন যারা কিন্তু রেডি, তারা কিন্তু আবার কেস কিন্তু করবেন যে এই এরা কিন্তু যাচ্ছে, লিস্ট কিন্তু প্রকাশ করা হয়নি ইত্যাদি ইত্যাদি। আমি জানি না কি হবে না হবে, এটা আমার সাধারণ মানুষ হিসেবে একটা কিউরিয়াসিটি যে লিস্টটা কি প্রকাশ করা হবে সাহস করে, যদি হয় তাহলে রিয়াকশান তো একরকম হবে, আর যদি না হয় তাহলেও রিয়াকশান কিছু ভালো হবে না, কারণ তাতে করেও কিন্তু
মানে ইচ্ছাটা, মনের ইচ্ছাটা বোঝা যাবে যে আসলে এনারা যা বলেন এনারা তা করেন না। দেখা যাক এবার কী হয় না হয়। আপনারাও নজর রাখুন, আমিও নজর রাখবো। আশা করি চ্যানেলে ভিডিও আবার আসবে। প্রত্যেকেই কমেন্ট করে জানান যে ভিডিও আপনাদের ঠিক মনে হয়েছে কিনা, প্রতিটা পয়েন্ট আমি যেগুলো তুলে ধরেছি সেগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে বলে আপনাদের মনে হয়, এটা অবশ্য করেই বলবেন। আর একটা প্রসঙ্গ না বললেই নয় যে 2014 এবং 2017 সালে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল তার মধ্যে অনেক যে চাকরি তাদের অ্যাপয়েন্টমেন্ট গিয়েছিল শোনা গেছে SMS-এর থ্রু। রাত্রি 12টার পর SMS গিয়েছিল চাকরি হয়েছে বলে, এবং সেই সব টিচার জয়েনও করেছিলেন। অতএব সেই সব চাকরি একেবারেই অবৈধ, এভাবে চাকরি হয় না। সেগুলো নিয়ে প্রচুর কেস হয়েছে এবং সেই কেসের ফয়সলাও কিন্তু আগামী সোমবার খুব সম্ভব হতে চলেছে। অতএব আমরা সবাই চোখ রাখবো চ্যানেলগুলির দিকে, কি জানা যায়, নিউজ পেপারের দিকে যে কি জানা যায়। খুব সম্ভবত প্রাইমারি প্রায় 60,000 চাকরি কিন্তু বাতিল হতে চলেছে, যারা 2014 এবং 2017 লিস্টে এমপ্যানেল টিচার রয়েছেন, যারা টিচিং করছিলেন এতদিন, তারাও কিন্তু মনে মনে প্রিপেয়ার হয়ে গেছেন আশা করি এতদিনে, যে তারাও চাকরি হারাতে চলেছেন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে একটা ভয়ঙ্কর দুর্দিন। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, ভেঙে পড়ার কথাই ছিল, কারণ জেনে বুঝে এই অপরাধটা করা হয়েছে। জেনে বুঝে বাচ্চাদের জীবনের সঙ্গে, ভবিষ্যতের সঙ্গে এই অন্যায়টা করা হয়েছে। কারা করেছে, কেন করেছে সেটা তো আমরা জানি না। কারা করেছে সেটা এখন অনেকটাই পরিষ্কার, তবে কেন করেছে সেটা তারাই বলতে পারবে। তাদের কিন্তু কাঠগড়ায় ওঠা উচিত এবং তাদের সামনে আসা উচিত। সেই মুখগুলি আমরা দেখতে চাই। তারা কারা, যারা এর নেপথ্যে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু অস্বীকার করছেন, প্রতিটা মহলই বলছে আমরা কিছু জানতাম না। অথচ শোনা গেছে যে দল জানতো যে টাকা তোলা হচ্ছে। আবার শোনা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, মাত্র 47 দিনের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক, যিনি পরে বিজেপিতে জয়েন করেছেন, তিনি বলেছেন যে SSC প্রাক্তন চেয়ারম্যান তার কাছে গিয়ে বলেছিলেন যে চাকরিগুলো থেকে টাকা নেওয়ার, চাকরিগুলো বিক্রি করে টাকা নেওয়ার কথা তিনি বলেছেন। এই কথা কিন্তু শোনা গিয়েছে। তো সেগুলো মিথ্যে না কোনগুলো মিথ্যে, যে আমরা তো কেউই কিছু জানতাম না, সবটা আর কি আপনা আপনি দুর্নীতি নিজে নিজে হয়েছিল। তো জানা উচিত, সবার সব কিছু সামনে আসা উচিত। দেখা যাক প্রাইমারির এতগুলি টিচারের ভবিষ্যৎটা কি দাঁড়ায়। তবে হ্যাঁ, যা বোঝা যাচ্ছে SSCর রেজাল্ট দেখার পর কোনো কিছু ভালো আর হবে না, হওয়াটা সম্ভব না, এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু বিষ বাও জলে। যাই হোক, এই ভিডিওটা আমি আর কথা বাড়াবো না, এখানে শেষ করব। আমরা তাকিয়ে থাকবো সোমবার অনেকগুলি নির্দেশের অপেক্ষায়, অনেক লিস্ট প্রকাশের অপেক্ষায়। কি হয় না হয় দেখব। আপনারা আপনাদের মতামত অবশ্য করেই কমেন্ট বক্সে শেয়ার করুন আমার সঙ্গে। আর ভিডিওটা অতি অবশ্য করেই শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। এই ভিডিও এখানেই রাখবো। নমস্কার।